আচ্ছা, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এই সম্বন্ধে আপনারা অনেকেই মোটামুটি বিশদে না হলেও কিছুটা হলেও জানেন যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ব্যাপারটা কি, কিভাবে কাজ করে, বা আমরা কিভাবে একটা শেয়ারের ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে পারি। চলুন আজকে আমরা দেখাবো এই জিনিসগুলো নিয়ে, এবং তারপরে আমরা যাব তার পুরো ফান্ডামেন্টাল অ্যানালিসিস নিয়ে। ধরুন একটা শেয়ার, আমি ধরে নিলাম এশিয়ান পেন্টস নিয়ে আমরা কথা বলছি। এই এশিয়ান পেন্টসের দেখবেন মার্কেট ক্যাপিটাল, স্টক পি, আরওসি, ডেট টু ইকুইটি, সেলস গ্রোথ, ইবিটা, ইপিএস, প্লেজ পার্সেন্টেজ, কারেন্ট প্রাইস কি চলছে, বুক ভ্যালু কি, আরওই কি, প্রাইস বুক ভ্যালু কি, প্রফিট গ্রোথ কিভাবে হয়, ফেস ভ্যালু কি, তার ডেপথ কত আছে, ডিভিডেন্ড গিল্ড কি, ফেস ভ্যালু কি, প্রাইস টু আর্নিং রেশিও বা কি, ইন্ডাস্ট্রি পি কি, আর ইন্ট্রিনসিক ভ্যালু বা কি। এই পুরো বিষয়টা নিয়ে জানব। তো খুব মন দিয়ে বিষয়টাকে শুনবেন। আমি আপনাদের জন্য একটা হোয়াইট বোর্ডের মাধ্যমে আপনাদের পুরো বিষয়টাকে দেখাবো। চলুন আমি একদম হোয়াইট বোর্ডে আসি। এই বোর্ডে আসার পরে আপনাদের এখানে দেখাই যে কি কিভাবে আমরা পুরো বিষয়টাকে জানতে পারব। প্রথমেই আমরা যেটা জানবো সেটা হচ্ছে পি রেশিও। ওকে, আমি এখানে লিখলাম পিই রেশিও, মানে কি, প্রাইস টু আর্নিং রেশিও। ওকে, প্রাইস টু আর্নিং রেশিও। এই পি কিভাবে ক্যালকুলেট করা হয়? এই পিটা ক্যালকুলেট করা হয় হচ্ছে প্রতি শেয়ারের, আমি একদম বাংলাতে লিখছি যাতে সবাই মোটামুটি বুঝতে পারেন, প্রতি, লেখাটা হয়তো বা সেইভাবে হবে না কারণ শেয়ারের তার হচ্ছে বাজার মূল্য, ওকে, তার বাজার মূল্য ডিভাইডেড বাই প্রতি শেয়ারের আয়, প্রতি শেয়ারের আয়। তাহলে কি দাঁড়ালো না, প্রাইস টু আর্নিং রেশিও, প্রতি শেয়ারের তার বাজার মূল্য কত এবং প্রতি শেয়ারের সে কত টাকা আয় করছে, এই ডিভাইডেডটাকে বলা হয় পিই রেশিও। ওকে, এই অনুপাত দেখায় যে বিনিয়োগকারীরা কোম্পানির প্রতি টাকা আয়ের জন্য কত টাকা দিতে রাজি। কি বললাম তাহলে, যে এইটা বোঝায় যে প্রতি টাকা আয়ের জন্য সে কত টাকা দিতে রাজি। উচ্চ পি অনুপাত সাধারণত ভবিষ্যতে বৃদ্ধির প্রত্যাশাকে নির্দেশ করে। উদাহরণস্বরূপ যদি একটা কোম্পানির পি অনুপাত তার 20 হয়, মানে পি রেশিও তার 20 হয়, তাহলে বিনিয়োগকারীরা প্রতি টাকা আয়ের জন্য, মানে 1 টাকা আয়ের জন্য তাকে 20 টাকা করে দিচ্ছে। এখন ঘটনা হচ্ছে পি কিন্তু সবসময় এইভাবে কাজ করে না। মানে কোন শেয়ারের পি বেশি মানেই যে সেই পিটা মানে খুব বেড়ে গেছে সেটা না, সেটাও আবার ডিপেন্ড করে হচ্ছে পিবি রেশিও দিয়ে। এবার ঘটনা হচ্ছে আমরা জানবো যে পিবি রেশিও ব্যাপারটা কি, তাই তো আমরা একটু জেনে নিই যে পিবি রেশিও, এখানে আমি লিখলাম সেটা হচ্ছে পিবি, পিবির অনুপাত। ওকে, অনুপাত বা রেশিও আমরা বলতেই পারি, আমি আপনাদের একদম সহজে লিখছি। এটা কি না, প্রতি শেয়ারের বাজার মূল্য ডিভাইডেড বাই প্রতি শেয়ারের, আমি একদম টেনে দিলাম, বই মূল্য। মানে বিষয়টা আশা করছি আপনারা বুঝতে পারলেন না, যে একটা কোম্পানির বাজার মূল্য এবং তার বুক ভ্যালু আর কি, যেটাকে আমরা বলি যে বুক ভ্যালু, সেই বুক ভ্যালু তুলনা করে পিবি অনুপাত যদি 1-এর কম হয় তাহলে সেই শেয়ারটা হচ্ছে আন্ডার ভ্যালুড শেয়ার। এটি মূলত সম্পদ ভিত্তিক কোম্পানিগুলোর জন্য গুরুত্বপূর্ণ, মানে যার ভ্যালুয়েশন আছে, তার একটা ভালো সম্পদ আছে, সেটার জন্য গুরুত্বপূর্ণ। এবার হচ্ছে ডিভিডেন্ড গিল্ড, আমরা এই কথাটাও শুনেছি যে আচ্ছা ডিভিডেন্ড গিল্ড ব্যাপারটা কি। এই ডিভিডেন্ড গিল্ড ব্যাপারটা আমরা শুনেছি যে আচ্ছা
মানে ডিভিডেন্ড yield বলে কোনো একটা ব্যাপার আছে। আমি একদম এটা কাটলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে, আমি পুরোটাকে ডিলিট করতে চাই। চলো, এবারে আমরা আসবো যে ডিভিডেন্ড yield ব্যাপারটা কি। এই ডিভিডেন্ড বা এটাকে বাংলায় বলা হয়, আপনারা বলতে পারেন যে লাভ্যাংশ ফলন, এটা হচ্ছে ডিভিডেন্ড yield। একে কি বলা হয় না, প্রতি শেয়ারের তার বার্ষিক যে লাভ্যাংশ বা ইয়ারলি যে সেই লাভ প্রফিট, বার্ষিক লাভ্যাংশ ডিভাইডেড বাই প্রতি শেয়ারের বাজার মূল্য ইনটু 100 গুণিত 100। তাহলে কি হলো, লাভ্যাংশ বা ডিভিডেন্ড yield কি, আমি ইংরেজিতেও লিখে দিচ্ছি, যারা লেখার তারা একটু করে দেবেন যে ডিভিডেন্ড yield, YIELD, ডিভিডেন্ড yield হচ্ছে প্রতি শেয়ারের বার্ষিক মানে ইয়ারলি তার লাভ্যাংশ ডিভাইডেড বাই প্রতি শেয়ারের বাজার মূল্য ডিভাইডেড বাই 100। এখন এটি দেখায় যে বিনিয়োগকারীরা শুধুমাত্র লাভ্যাংশ থেকে কত শতাংশ রিটার্ন জেনারেট করতে পারছে। উদাহরণস্বরূপ, যদি একটা শেয়ারের মূল্য ধরে নিলাম আমরা 100 টাকা হয় এবং বার্ষিক লাভ্যাংশ 5 টাকা হয়, তার মানে সেই শেয়ারটার লাভ্যাংশ ফলন বা ডিভিডেন্ড yield হচ্ছে 5%। আচ্ছা, এই বিষয়টা আমরা সত্যি কি এখানে দেখতে পাই? চলুন আমি আপনাদের দেখাই যে এশিয়ান পেইন্টসের ডিভিডেন্ড yield কত। আমরা কি এখানে দেখতে পাবো ডিভিডেন্ড yield হচ্ছে 1.10%। মানে এইটার 100 টাকা যদি সেই শেয়ারটার দাম হয়, তার বার্ষিক লাভ্যাংশ হচ্ছে 1 টাকা 9 পয়সা। তার মানে এখানে বার্ষিক লাভ্যাংশ কত হচ্ছে একটা শেয়ারের প্রতি, আমরা 2000 দেখতে পাচ্ছি, তো 2200, এইটাকে আপনারা ইন্টু 22 করতে পারেন। তার মানে 22 পয়েন্ট সামথিং বা 23 ধরলাম, তার মানে এটা 23 টাকা করে আপনি পাচ্ছেন এই পুরো 2275 টাকাতে। 23 থেকে 2400 টাকা তার হচ্ছে লাভ্যাংশ হচ্ছে প্রতি শেয়ারে। এইটাকে বলা হয় ডিভিডেন্ড yield। ওকে, এবার আমরা আসবো সেটা হচ্ছে গিয়ে যে ROE মানে রিটার্ন অন ইকুইটি। চলুন, ROE এটা কি না, তার নিট যে মুনাফা, নিট মুনাফা ডিভাইডেড বাই শেয়ার হোল্ডারদের ইকুইটি, শেয়ার হোল্ডারদের ইকুইটি মানে কত কত শেয়ার আছে ইনটু 100। এটা পরিমাপ কি করে না, এটা পরিমাপ করে যে একটা কোম্পানির শেয়ার হোল্ডারদের বিনিয়োগ থেকে কতটা কার্যকরভাবে মুনাফা অর্জন করছে। উচ্চ ROE সম্পন্ন যদি কোনো শেয়ার হয়, সেটা তার দক্ষ ব্যবস্থাপনাকে নির্দেশ করে। তাহলে আমরা ROE সম্বন্ধে কি জানতে পারলাম, নিট মুনাফা ডিভাইডেড বাই শেয়ার হোল্ডারদের ইকুইটি ইনটু 100, এটা হচ্ছে ROE। এবারে হচ্ছে EPS, আর্নিং পার শেয়ার। চলুন আমরা এখানেও যাই, এগুলো প্রত্যেকে আস্তে আস্তে করে লিখে নেবেন। EPS এই বিষয়টা কি, অনেকেই শুনেছেন EPS, আর্নিং পার শেয়ার মানে নিট যেই মুনাফা হয়েছে মানে নেট প্রফিট। ওকে, নেট প্রফিট মাইনাস প্রিফান্ড শেয়ারের লাভ্যাংশ আর বকেয়া শেয়ারের গড় সংখ্যা, গড় সংখ্যা। আমি বাংলাতে লিখছি এই কারণেই, অনেকেই আছেন যাদের হয়তো এই ইংরেজিতে টার্মস গুলোকে প্রপার ভাবে বুঝতে না পারার জন্য আপনারা অনেকেই বুঝতে পারেন। তাই আমি এখানে পুরোপুরি বাংলাতে লিখছি যে নিট মুনাফা মাইনাস প্রিফান্ড শেয়ারের লাভ্যাংশ ডিভাইডেড বাই বকেয়া শেয়ারের সংখ্যা। উদ্দেশ্য কি, এটা দেখায় যে কোম্পানির শেয়ারের কত অংশ প্রতিটি শেয়ার হোল্ডারদের কাছে যায়।
উচ্চ ইপিএস সাধারণত ভালো আর্থিক সক্ষমতাকে নির্দেশ করে। ওকে, এবারে হচ্ছে ঋণ ইকুইটি বা ডিই ইকুইটি। আমি এটাতেও আসি। এই ডিই ইকুইটি এইটা একটা কিন্তু ডি বা ই যারা জানেন যে ঋণ ইকুইটি অনুপাত মানে ডেট টু ইকুইটি রেশিও। এটা কি মোট তার দায়বদ্ধতা মানে মোট তার ঋণ ডিভাইডেড বাই শেয়ার হোল্ডারদের ইকুইটি মানে নাম্বার অফ শেয়ার বলতে পারেন। ওকে, শেয়ার হোল্ডারদের ইকুইটি। একটা কোম্পানির আর্থিক লিভারেজ পরিমাপ করে উচ্চ ডি অনুপাত মানে কোম্পানি বেশি ঋণ নির্ভর, যা ঝুঁকি বাড়াতে পারে। তাই ডি কে সব সময় আপনারা কম ডি যদি পান মানে ডেট টু ইকুইটি রেশিও যেটা সেটা যত কম হবে সেই কোম্পানির জন্য তত ভালো। এবার হচ্ছে কারেন্ট রেশিও। কারেন্ট রেশিও ব্যাপারটা কি? কারেন্ট রেশিও আমি ইংরেজিতেই লিখলাম, বাংলাতে লিখলে অনেকে হয়তো সুবিধা হবে, তবু ইংরেজিতে আমি লিখছি, হয়তো বা অনেকে বুঝতেই পারবেন না। ওকে, কারেন্ট রেশিও। কারেন্ট রেশিওটা কি কি দিয়ে হবে না, তার বর্তমান যে সম্পদ আছে মানে বর্তমান তার যা টাকা আছে সম্পদ ডিভাইডেড বাই বর্তমান তার ঋণ বা দায়বদ্ধতা যেটা আছে। ওকে, তার বর্তমান ঋণ ডিভাইডেড বাই বর্তমান তার সম্পদ। তার কত অ্যাসেট আছে, প্রেজেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই প্রেজেন্ট ডেপ্ট, এটাকে বলা হয় কারেন্ট রেশিও। এটি কোম্পানির স্বল্পমেয়াদী দায় পরিশোধের সক্ষমতাকে নির্দেশ করে। একের বেশি মানে কোম্পানির সম্পদ দায়ের চেয়ে বেশি, যা ভালো। যদি দেখতে পান কারেন্ট রেশিওটা একের বেশি তাহলে সেটা ঠিকঠাক। এবারে হচ্ছে পিএস রেশিও মানে মূল্য বিক্রয় তার অনুপাত মানে প্রতি শেয়ারের বাজার মূল্য ডিভাইডেড বাই প্রতি শেয়ারের আয়। একটা প্রতি শেয়ারের তার বাজার মূল্য ধরি যদি 100 টাকা, তার আয় যদি হয় 1 টাকা, তাহলে তার পিএস রেশিও এটা তার মানে। ক্যাশ ফ্লো পার শেয়ার, এগুলো খুব নতুন নতুন শুনবেন, ক্যাশ ফ্লো শুনেছেন কিন্তু ক্যাশ ফ্লো পার শেয়ার কথাটা হয়তো অনেকেই কম শুনেছেন। এটা হচ্ছে অপারেটিং তার যে নগদ প্রবাহ মানে অপারেটিং যে কি বলবো মানি ফ্লো বা ক্যাশ ফ্লো ডিভাইডেড বাই বকেয়া শেয়ারের সংখ্যা, এটাকে বলা হয়। পেগ রেশিও হচ্ছে প্রাইস ডিভাইডেড বাই আর্নিং টু গ্রোথ মানে পেগ রেশিও হচ্ছে পি রেশিও। এই পেগটা খুব জানাটা দরকার, আমি পেগ রেশিও অবশ্যই লিখবো, কারণ এই পেগটা অনেকেই কিন্তু এটা আমরা সবসময় দেখি যে পিজি রেশিও কিন্তু ভীষণ কথা বলে। এক হচ্ছে তার পির যে অনুপাত মানে পি রেশিও ডিভাইডেড বাই তার বার্ষিক আয় বৃদ্ধির হার। ওকে, এইটা হচ্ছে পেগ রেশিও। তো এই বিষয়গুলোকে আপনারা যত ভালো করে জানতে পারবেন তত ভালো করে কিন্তু বিষয়টার সম্বন্ধে বুঝতে পারবেন যে পেগ রেশিও জিনিসটা কি। আমরা এরকম অনেক আছে, আমি এইরকম অনেক টপিক নিয়ে আমরা ফান্ডামেন্টাল অ্যানালিসিসে ডিটেলসে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। এবং যদি আপনাদের আরো ডিটেলসে জানতে হয়, দেখুন আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাদের যে পেগ রেশিও পি রেশিও আজকে যা যা শিখলেন সেগুলো কোথায় গিয়ে কাজে লাগাবেন আপনারা। চলুন আমি আপনাদের একটু দেখাই, এখানে ছোট করে দিয়েছি। পেগ রেশিও কিভাবে দেখবেন চলুন আমি এখানে আপনাদের দেখাই। দেখুন আমরা পি রেশিও পড়লাম, পেগ রেশিও কত আছে 7.11 মানে কি এটা পির অনুপাত ডিভাইডেড বাই তার বার্ষিক আয় বৃদ্ধির হার, এটা আমরা দেখলাম। ইপিএস পড়লাম আমরা আজকে যে আর্নিং পার শেয়ার, এটা হচ্ছে 38 মানে একটা শেয়ারের তার আর্নিং হচ্ছে 38 টাকা, এটা আমাদের জানতে হবে। আচ্ছা, এবারে যদি দেখি আরোই পড়লাম রিটার্ন অন ইকুইটি, এটা হচ্ছে 20.6%। আমরা ডিভিডেন্ড ইল্ড পড়লাম, আমরা তার স্টকের পি পড়লাম। এইরকমই অনেক কিছু জিনিস আছে যেগুলোকে আমরা আরো ডিটেলসে একদিন কথা বলবো এবং আরো নেক্সট
কি কি জিনিস দেখতে হয়, ক্যাশ ফ্লো থেকে শুরু করে সমস্ত কিছু বিষয় নিয়ে কথা বলবো। তো আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকবে, কারণ এই প্রথমবার এত ভালো করে আমি বোঝানোর চেষ্টা করছি। এটা বিনিয়োগ বাংলাতেও এত সুন্দর করে ভিডিও দেওয়া ছিল না। তো আমি চাই যারা নতুন আসছেন তাদের সুবিধে হয়। এই ভিডিওটাতে যদি 100টা লাইক এবং 5,000 ভিউ হয়, এরপরে আমরা ফান্ডামেন্টালের সেকেন্ড পার্ট নিয়ে আসবো। তবে অবশ্যই এর জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে শেয়ার করতে হবে প্রচুর, তবেই কি এটা 5,000 ভিউ হবে। 5,000 ভিউ এবং 100টা লাইক যদি হয় এবং তার সাথে 50খানা কমেন্ট যদি হয়, আমরা অবশ্যই, আমি ধরে নিলাম যে 100টা লাইক আর 5,000 ভিউ হলেই আমি আপনাদের নেক্সট পার্টে নিয়ে আসবো এবং সেটা আরো বেশি ইন্টারেস্টিং হতে পারে। তো চলুন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। থ্যাংক ইউ, বাই বাই। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। বাই বাই।